হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজকে আমাদের আলোচনার টপিক দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের আমাদের যে সিরিজটা চলছিল তার আজকে অধ্যায় নাম্বার 7 অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াস থেকে লেকচার নাম্বার 4। আজকে আমাদের এই পরমাণুর নিউক্লিয়াসের লাস্ট লেকচার। আজকে আমরা সপ্তম অধ্যায়টা কমপ্লিট করে ফেলবো। ওকে, আচ্ছা, তো আজকে বেসিক্যালি আমরা কি পড়বো? আজকে আমাদের লাস্ট লেকচার। আজকে আমাদের যে খুচরো যে জিনিসগুলো বাকি আছে সেই জিনিসগুলো পড়বো। যেমন আজকে ভর ত্রুটি পড়বো, আজকে বন্ধন শক্তি পড়বো, নিউক্লিয়াসের যে বন্ধন শক্তি সেটা পড়বো। ওকে, এবং তার সাথে আমরা পড়বো নিউক্লিয়াসের সংযোজন এবং নিউক্লিয়াসের বিভাজন। এই চারটে মেন টপিক আছে, এর রিলেটেড জিনিসপত্রগুলো আজকে আমরা কিন্তু কমপ্লিট করব। যাই হোক, আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ওয়েদার চেঞ্জ হচ্ছে ফলে নিজের শরীরের খেয়াল রাখছো। ওকে, তো এই যে নিউক্লিয়ার এনার্জি আছে, নিউক্লিয়ার এনার্জি, নিউক্লিয় শক্তি, এই নিউক্লিয় শক্তি মানে জিনিসটা কি আগে এটার একটা কথা একটু বলে নিই। নিউক্লিয়ার এনার্জি, তাহলে নিউক্লিয়াসের ভেতরে কি এনার্জি থাকে স্যার? ইয়েস, নিউক্লিয়াসের ভেতরে এনার্জি থাকে। যখন আমরা কোনো একটা নিউক্লিয়াসকে দেখছি এর মধ্যে পজিটিভ আধান থাকে, তাই এটাকে প্লাস হিসাবে ড্র করা হয় এবং তার চারপাশে কি হচ্ছে না ইলেকট্রনগুলো আবর্তন করছে। এই তো ব্যাপার, এই তো গল্প। এটাকে বলা হয় নিউক্লিয়াস আর বাইরেরটাকে বলা হয় ইলেকট্রন মহল, যেটা কিন্তু রাদারফোর্ড তার পরীক্ষার মাধ্যমে এই দুটো জিনিসকে আবিষ্কার করেছিলেন। সেটা ক্লাস 9-এ থাকে তোমাদের। আই হোপ সেই জিনিসটা তোমাদের পড়া আছে বা জানা আছে, বা আমিও কথার মাধ্যমে অনেকবার বলেছি। ওকে, তাহলে রাদারফোর্ড এই দুটো অংশ আবিষ্কার করলেন, একটাকে নাম দিলেন নিউক্লিয়াস নাম দেওয়াটা কিন্তু রাদারফোর্ডের, এবং যে পরমাণুর বাকি অংশটা আছে সেইটার নাম দিলেন ইলেকট্রন মহল। তাহলে পরমাণুর যে অংশটা পরমাণুর পরমাণুকে দুটো অংশে ডিস্ট্রিবিউট করা হলো। একটা হচ্ছে নিউক্লিয়াস এবং আরেকটা হচ্ছে ইলেকট্রন মহল বা ইলেকট্রন রিজিয়ান, এই টাইপের বলা হয়, যেখানে ইলেকট্রন দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। ইলেকট্রন মহল, এই দুটোই নাম দেওয়া কিন্তু রাদারফোর্ডের। ওকে, ডান। এবার এই যে নিউক্লিয় শক্তি মানে নিউক্লিয়াসের মধ্যে কারা থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউট্রন। প্রোটন এবং নিউট্রন এই দুটো কণাকেই, এটা দুটো কি, এই দুটো কণাকেই একত্রে বলা হয় নিউক্লিয়ন। এই কণাগুলোকে একত্রে বলা হয় নিউক্লিয়ন, ইংরেজিতে লিখলে নিউক্লিয়ন। এই নিউক্লিয়ন কোন দুটো পার্টিকেল দ্বারা সীমাবদ্ধ বা কোন দুটো পার্টিকেল দ্বারা গঠিত? না, নিউক্লিয়ন হয় প্রোটন এবং নিউট্রন। এদেরও নাম লিখে দিচ্ছি, প্রোটন এবং নিউট্রন, নিউট্রন। প্রোটন এবং নিউট্রন এই দুটো কণা দ্বারা কিন্তু নিউক্লিয়ন বলা হয়, বা এই দুটো কণাকেই একত্রে নিউক্লিয়ন বলা হয়, কারণ তারা নিউক্লিয়াসের মধ্যে থাকছে সেই জন্য। আশা করি জিনিসটা বোঝা গেছে। আচ্ছা, এই যে নিউক্লিয়ন আছে অর্থাৎ প্রোটন এবং নিউট্রন, তারা তো বাবা নিউক্লিয়াসের মধ্যে আছে। এই নিউক্লিয়াসের মধ্যে থাকতে গেলে তাদেরকে ওই প্যাকড অবস্থায় থাকতে গেলে, বা ওই যে ঘন সন্নিবিষ্ট একটা ছোট্ট অঞ্চলের মধ্যে একটা যদি আমি আইডিয়া দিই তাহলে তোমাদের প্রিলিমিনারি ধারণাটা একটু ক্লিয়ার হবে। এই টোটাল রুমটা যদি পরমাণু হয়, তাহলে এর মাঝে যদি একটা আমি সূচ নিই, সুতো যেটা দিয়ে সেলাই করা হয়, তার যে অগ্রভাগ অর্থাৎ তার যে সূচলো অংশটা আছে, শার্প এজটা আছে, সেইটা হবে কিন্তু একটা নিউক্লিয়াস। তাহলে ভাবতে পারছো যে নিউক্লিয়াস পরমাণুর তুলনায় কতটা ছোট অংশ। আই হোপ বোঝা গেল। আচ্ছা, তো এই যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের মধ্যে দুটো কণা, প্রোটন এবং নিউট্রন। এই প্রোটন আর নিউট্রন এই যে প্যাকড অবস্থায় আছে, কি বললাম? প্যাকড অবস্থায় আছে। তো একে প্যাকড অবস্থায় থাকতে গেলে কোনো না কোনো এনার্জি তো আছেই, যে এনার্জিটা কাজ করছে। এনার্জি যদি না থাকতো তাহলে এরা প্যাকড অবস্থায় আছে কি করে? এই যে এনার্জিটা, এরই নাম কিন্তু পড়লো নিউক্লিয় শক্তি বা নিউক্লিয় এনার্জি। মজার বিষয় কি জানো? একটু উপরের কথা বলে দিচ্ছি। এই নিউক্লিয় এনার্জি, প্রত্যেকটা এনার্জির রিলেটেড বা অ্যাসোসিয়েটেড একটা করে ফোর্স থাকে, অ্যাসোসিয়েটেড কি থাকে? ফোর্স থাকে, মানে ওর সংলগ্ন বা ওর সাথে জড়িত বল থাকে। যদি আমি বলি মহাকর্ষীয় স্থিতিশক্তি বা অভিকর্ষীয় স্থিতিশক্তি, এটা পড়ার কথা তোমাদের, যেটার মান আমরা জানি, যেটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, মানে মহাকর্ষীয় স্থিতিশক্তি।
গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল এনার্জি। আমি ইংরেজিটাকে পাশাপাশি নিয়ে চলছি যাতে তোমাদের 11-12 কোনো অসুবিধে না হয়। তো এই যে গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল এনার্জি আছে অর্থাৎ অভিকর্ষীয় স্থিতিশক্তি, তার মান তোমরা জানো যে এম গুণিত জি গুণিত এইচ, এটা হয় ক্লাস 9-এ তোমরা পড়েছো কার্যক্ষমতা শক্তিতে। বেশ, এই যে গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল এনার্জি আছে তাহলে এর রিলেটেড ফোর্সও তো আছে, এর রিলেটেড ফোর্সও তো আছে। সেটা কি ফোর্স? গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, হ্যাঁ এর রিলেটেড গ্র্যাভিটেশনাল ফোর্সও আছে। হ্যাঁ স্যার জানতাম এটা। ওকে, আচ্ছা তাহলে এর রিলেটেড যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে সেই ফোর্স আছে, গ্র্যাভিটেশনাল রিলেটেড যে ফোর্স তার ফলে গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল এনার্জি আছে। তাহলে এনার্জি, যে কোনো এনার্জি রিলেটেড মানে যে কোনো পোটেন্সিয়াল এনার্জি রিলেটেড একটা অ্যাসোসিয়েটেড ফোর্স কিন্তু অবশ্যই বিদ্যমান থাকে। কিন্তু এই যে নিউক্লিয় এনার্জি বা নিউক্লিয় শক্তি, সেই রিলেটেড যে এনার্জি নিউক্লিয়ার এনার্জি, তার রিলেটেড যে নিউক্লিয়ার ফোর্স অর্থাৎ নিউক্লিয় বল, সেই নিউক্লিয় বলের নো রাশিমালা, এখনও পর্যন্ত কোনো রাশিমালা পাওয়া যায়নি, কোনো রাশিমালা পাওয়া যায়নি এখনও অবধি। এটার কিন্তু বিরাট বড় একটা রিসার্চের লাইন চলছে, কথাটা বোঝা গেল। তাহলে এই নিউক্লিয় বল কাজ করছে, এটা আমরাও কিন্তু ফিল করতে পারছি। দেখো কোনো যদি বল কাজ না করে তাহলে এনার্জি কী করে কাজ করছে? এনার্জি কাজ না করলে এই প্রোটনকে এবং নিউট্রনকে সঙ্গবদ্ধ অবস্থায় বেঁধে কে রেখেছে, তাই না? আজকে যদি বলি কোনো একটা বস্তুকে ছেড়ে দিলে সেই বস্তুটা নিচের দিকে নেমে আসছে, কেন নেমে আসছে? ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষীয় শক্তি। পৃথিবী যে মহাকর্ষীয় শক্তি দ্বারা বা অভিকর্ষীয় শক্তি দ্বারা আমাদের সবাইকে টেনে রেখেছে পৃথিবীর মধ্যে, অর্থাৎ কোনো বস্তুকে ছেড়ে দিলে সেই বস্তুটা সুন্দর নিচের দিকে নেমে আসে, এইরকম একটা কনসেপ্ট। কিন্তু কোন বল দ্বারা প্রোটন আর নিউট্রনকে একত্রিত করে রাখা হয়েছে না, সেই বলটা হচ্ছে নিউক্লিয় বল বা নিউক্লিয়ার ফোর্স। এই যে নিউক্লিয়ার ফোর্স আমাদের পৃথিবীতে 4টে বা আমাদের দুনিয়াতে এখনো পর্যন্ত আবিষ্কৃত মোট 4টে ফোর্স আছে, 4টে ফোর্স। এগুলো একটু এক্সট্রা নলেজের খাতিরে জেনে রাখতে হয়। দেয়ার আর 4 টাইপস অফ ফোর্স, 4 ধরনের বল আছে, 4 ধরনের বল আছে। তোমরা বৃষ্টির আওয়াজ পেয়ে থাকতে পারো, যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও। আচ্ছা, 4 ধরনের বল আছে। একটাকে বলা হয়, প্রথম যে বলটা সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষীয় বল, গ্র্যাভিটেশনাল ফোর্স। 2 নম্বর যে বলটা, আচ্ছা বাংলায় লিখবো, আচ্ছা ঠিক আছে, মহাকর্ষ বল, এটা ক্লাস 8-এ তোমাদের পড়ার কথা। 2 নম্বর যে বলটা আছে সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎও আছে, চুম্বকও আছে, তড়িৎ চুম্বকীয় বল, এটাও তোমাদের এখন জানার কথা নয়। এবং 3 নাম্বার যে জিনিসটা, 3 নাম্বার আর 4 নাম্বার, এই দুটোই কিন্তু নিউক্লিয়ার এনার্জি বা নিউক্লিয়ার ফোর্স। এনার্জি বারবার বলা হয়ে যাচ্ছে, এই দুটোই কিন্তু নিউক্লিয়ার ফোর্স। একটাকে বলা হচ্ছে, এই প্রথমটাকে বলা হয় আমরা সেটা হচ্ছে স্মল নিউক্লিয়ার ফোর্স অর্থাৎ ক্ষুদ্র নিউক্লিয় বল, আর স্ট্রং বা এটাকে উইক বলে, স্মল না সরি উইক নিউক্লিয়ার ফোর্স মানে দুর্বল নিউক্লিয়ার ফোর্স, এবং আরেকটার নাম হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা তীব্র নিউক্লিয় বল। এই হচ্ছে 3 নম্বর আর 4 নম্বর, দুটোই নিউক্লিয়ার ফোর্স। ঠিক কাদের মধ্যে অ্যাক্ট করে, কোন দুটো পার্টিকেলের মধ্যে অ্যাক্ট করে, আদৌ পার্টিকেলের মধ্যে অ্যাক্ট করে কিনা সেইগুলো কিন্তু দেখার বিষয়। যাই হোক, সেগুলো সব আপার স্টাডির ব্যাপার, 11-12-ও খুব একটা ডিটেলসে থাকে না, এগুলো সব হায়ার স্টাডির ব্যাপার। এই পৃথিবীতে এই 4 ধরনের বল আছে, এখনও পর্যন্ত আর কোনো বলের আবিষ্কার হয়নি। তো ব্যাপারটা হলো, এই যে নিউক্লিয়ার ফোর্স, এই নিউক্লিয়ার ফোর্সের যে রাশিমালা, যে গাণিতিক রূপ, সেই গাণিতিক রূপ কিন্তু এখনও আবিষ্কৃত হয়নি। বোঝা গেল? এটা এখনও পর্যন্ত নো ডিসকভারি, এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি। কিছু কিছু জায়গাতে এটার একটা এই ফোর্সটা কি হবে তার নেচার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তার নেচার কীরকম হবে বা এর চরিত্রটা কীরকম এইটা নিয়ে আলোচনা হয়েছে, তার প্রকৃতি কীরকম সেটা নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এর যে কোনো গাণিতিক রূপ, এর যে কোনো ডেরিভেশন, এর যে কোনো গাণিতিক রাশিমালা, সেইটা কিন্তু পাওয়া যায়নি। আমার কথাটা পরিষ্কার না? পরিষ্কার নয়? নিশ্চয়ই পরিষ্কার। এইটা কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি। যেমন আমি যদি বলি গ্র্যাভিটেশনাল ফোর্স, সেই গ্র্যাভিটেশনাল ফোর্সের মান তোমাদের জানা, অর্থাৎ এই যে মহাকর্ষ বল তার মান জানা, কি হয়? গ্র্যাভিটেশনাল ফোর্স হয়ে যাবে Gm1m2 ডিভাইডেড বাই r², Gm1m2 ডিভাইডেড বাই r²। ওকে, বোঝা গেছে? এই জিটাকে কি বলা হয়? সার্বজনীন ধ্রুবক। গ্যাসের সার্বজনীন ধ্রুবক? একেবারেই না।
মহাকর্ষের যে সার্বজনীন ধ্রুবক তার একটা মান আছে 6.67 × 10⁻11, 6.67 বা 6.7ও নিয়ে নেয়, যে বই যেরকম নেয়। এটা হচ্ছে ইন এসআই সিস্টেমে এই মানটা পাওয়া যায়, ঠিক। যাই হোক, এরকম একটা মান আছে, অনেক কম, 10⁻11, দেখতেই পাচ্ছ অনেক কম মানটা। ওকে, যাই হোক, ওই জন্য তো দুটো বস্তুর মধ্যে মহাকর্ষীয় বল অনেক কম, অনেক কম। আর একটা জিনিস এই সূত্রে বলে রাখি, যে যদি তোমাকে বলা হয় যে 4টে বলের মধ্যে সবচেয়ে তীব্র বল কোনটা, দ্যাট ইজ স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এই জিনিসটা মাথায় রাখতে হবে। সবচেয়ে যদি তীব্র বল কিছু বলা হয়, তীব্র বল স্ট্রং যেটা, সেটা হচ্ছে ওই নামেই লেখা আছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর সবচেয়ে যদি দুর্বল কিছু হয়, সবচেয়ে যদি দুর্বল কিছু হয়, সেটা কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষ বল। সবচেয়ে দুর্বলতম বল হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। আই হোপ জিনিসটা তোমাদের পরিষ্কার হয়েছে। এই গেল ওভারঅল কনসেপ্ট। নিউক্লিয় শক্তির কিন্তু গাণিতিক রূপ বা রাশিমালা এটা পাওয়া গেছে, রাশিমালা পাওয়া গেছে, আবিষ্কার হয়েছে, পাওয়া গেছে মানে আবিষ্কার হয়েছে, পাওয়া যায়। এর কিন্তু নিউক্লিয়ার এনার্জি যেটা, তার কিন্তু রাশিমালা পাওয়া যায়, তার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন পাওয়া যায়, যদিও তোমাদের সিলেবাসে নেই, একেবারেই নেই, এগুলো সব হায়ার স্টাডির ব্যাপার। এটা পাওয়া গেছে, কিন্তু নিউক্লিয় বলের এখনও রাশিমালা পাওয়া যায়নি। আই হোপ জিনিসটা ক্লিয়ার। এরপর আমরা আমাদের পুরনো টপিকে ফিরে আসি, যেটা আমাদের টার্গেট ছিল। কোনটা টার্গেট ছিল? আমাদের টার্গেট ছিল আজকে ভর ত্রুটি, বন্ধন শক্তি। ওই বন্ধন শক্তিটা নিউক্লিয়ার এনার্জি বা নিউক্লিয় শক্তির সাথে অনেকটা যায়, তার জন্য আগে বলে দিলাম। যাই হোক, এবং তার সাথে নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজন, এই 4টে টপিক আজকে কমপ্লিট আমরা করব, এবং চ্যাপ্টারটাকে করব দি এন্ড। বোঝা গেছে? তাহলে প্রথমে আসছি ভর ত্রুটি। এটা যদি ইংরেজিতে আসো, সেটাকে বলা হয় মাস ডিফেক্ট, মাস ডিফেক্ট, মাস ডিফেক্ট। বোঝা গেছে? আচ্ছা, ধরো তোমার কাছে একটা নিউক্লিয়াস আছে, তাহলে এখানে তো একদম ভর্তি আছে, মানে যতগুলো থাকার কথা ওই নিউক্লিয়াসটার, ওর যা প্রপার্টি, ঠিক। এর মধ্যে ভর্তি থাকবে কিসে? এর মধ্যে ভর্তি থাকবে নিউট্রনে এবং প্রোটনে। প্রোটনে এবং নিউট্রনে ভর্তি করা আছে, ঠাসা আছে, পুরো ছোট্ট একটা জায়গার মতো কেন্দ্রীভূত হয়ে পড়ে আছে। গোটা পরমাণুর সবচেয়ে যদি হাই ডেন্সিটিওয়ালা কোনো জায়গা থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, বোঝা গেছে? তো ভর ত্রুটি জিনিসটা এরকম, বলা হচ্ছে যে যদি তুমি নিউট্রনগুলোকে এবং প্রোটনগুলোকে আলাদা আলাদা করে নাও, নিউট্রনগুলোকে আর প্রোটনগুলোকে, এরা কারা? এরা হচ্ছে নিউট্রন, এরা হচ্ছে নিউট্রন। এবং এরা কারা? এরা হচ্ছে প্রোটন, এরা হচ্ছে প্রোটন। নিউট্রন এবং প্রোটন এইগুলোকে যদি আলাদা আলাদা করে নাও, ইন্ডিভিজুয়ালি করে নাও, তখন তাদের যে টোটাল যে মাসটা, এই মাসটা কি হওয়া উচিত ছিল বলো না? উচিত ছিল এই নিউক্লিয়াসটার মাসের সাথে সমান হওয়া উচিত ছিল। নিউক্লিয়াসের যে মাস, সেই নিউক্লিয়াসের মাসের সাথে সমান হওয়া উচিত ছিল। কেন? কারণ ওই বস্তুগুলো মিলেই তো নিউক্লিয়াস তৈরি করছে। নিউক্লিয়াসের তো কোনো এক্সিস্টেন্সই থাকবে না যদি নিউট্রন আর প্রোটন একত্রিত হয়ে, সঙ্গবদ্ধ হয়ে একটা নিউক্লিয়াস গঠন না করে। এটা হওয়া উচিত ছিল, ইজিক্যাল টু সাইনটা হওয়া উচিত ছিল। ইয়েস ইট ইজ, একদম হওয়া উচিত ছিল, কিন্তু হয় না। এবং নিউক্লিয়াসের যে ভর, সেই নিউক্লিয়াসের ভর কম হয়, অর্থাৎ তারা যখন সঙ্গবদ্ধ হচ্ছে তখন তাদের ভর কম, আর তারা যখন আলাদা আলাদা থাকছে তখন কিন্তু তাদের ভর বেশি। আরে বাপরে! তাহলে এই কনসেপ্টটা মাথায় রাখবো কী করে? কিছুটা এই টাইপের, যে যদি আমি ডিস্ট্রিবিউট করি, আলাদা আলাদা করি, তাহলে আমি নিয়ে নিলাম বোঁদে। আর যদি একত্রিত করে নিই, তাহলে আমি নিয়ে নিলাম লাড্ডু। একত্রিত করে নিই, তাহলে আমি নিয়ে নিলাম লাড্ডু। তো এই লাড্ডুর ভরটা কম হবে বোঁদের থেকে। ইন্ডিভিজুয়াল এরকম বোঁদে আছে, তাদের ভরটা বেশি অ্যাজ কম্পেয়ার টু একটা টোটাল লাড্ডু নিয়ে নিলাম, এটার ভরটা কিন্তু কম হবে। ঠিক আছে? এই টাইপের মনে রাখতে পারো। কিছুটা এইভাবে ভাবতে পারো যে যখন বোঁদেকে আমি পরিমাপ করছি, এমনি পরিমাপ মাপক মেশিনে, ভর মাপক মেশিনে, তখন কিছু পরিমাণ আমি বায়ু সেটাও কিন্তু দুটো বোঁদের মাঝে যে থাকা বায়ু, তাকেও কিছুটা ওজন করে ফেলছি বা ভর মেপে ফেলছি, ফলে এটা কিন্তু বেশি হয়। এবং লাড্ডু মানে একটা প্যাকড জায়গা, সেখানে কোনো এয়ার পার্টিকেল থাকার সম্ভাবনা নেই বা কম, এয়ার পার্টিকেল থাকবে না বা কম, ঠিক। তার ফলে লাড্ডুর ওজনটা কম হয়। এবং বোঁদে যদি ইন্ডিভিজুয়াল বোঁদেগুলো আমি মাপি এবং ওজন করি, তার বোঁদের ওজন কিন্তু বেশি হবে। এই গেল লাড্ডু আর বোঁদের কনসেপ্ট, যেটা কিন্তু নিউট্রন প্রোটনের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদাভাবে ভর, নিউক্লিয়াসের ভরের চেয়ে বেশি হয়। তাহলে এই যে একটা ভরের পার্থক্য আসছে, কি বললাম? এই যে একটা ভরের
পার্থক্য আসছে, ভরের কম বেশি হচ্ছে একটা, কি বললাম, কম বেশি হচ্ছে একটা, এইটাকেই বলা হয় ভর ত্রুটি। ভরের ত্রুটি হচ্ছে একটা, ভর কমছে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল নেওয়ার পর যখন তাকে একত্রিত করলাম, নিউক্লিয়াস তৈরি করা হলো, নিউক্লিয়াস ফর্ম করে গেল, তখন নিউক্লিয়াসের ভরটা গেল কমে। তাহলে ওই ভরটা গেল কোথায়? এইটাকে ভরের ত্রুটি বলা হচ্ছে, ভর ত্রুটি বলা হচ্ছে। আচ্ছা বুঝে গেলাম, চলো চলো বুঝে গেলাম, কোনো অসুবিধা নেই, আমি গাণিতিক রূপ পরে আসছি, বুঝে তো গেলাম। তাহলে এই ভর গেল কোথায়? ভর গেল কোথায়, এটা হচ্ছে প্রশ্ন। এই ভরটা গেল কোথায়? ল্যাভোইশিয়ার তো বলেছিলেন যে ভরকেও সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তো ভরের যে সংরক্ষণ নীতি, সংরক্ষণ সূত্র, সেইটাকে কিছুটা মানে ওইটাকে কি বলবো, ডিমনিটাইজ না, ভরের যে কনসেপ্টটা ছিল, ভরের যে সংরক্ষণ নীতিটা, সেইটাকে কিছুটা কি বলবো, এটাকে পুনরায় তৈরি করা, ঠিক আছে, রিকনজার্ভ করা, পুনরায় তৈরি করে পরে আইনস্টাইন তার কি দিলেন, তার মাস এনার্জি লটা দিলেন, মাস এনার্জি ল, E ইকুয়ালস টু mc², এই সূত্রটা তিনি দিলেন। তিনি বললেন আচ্ছা ভর কমে যাচ্ছে, ওয়েট রুকে যাও মানে দাঁড়িয়ে যাও, রুক যাও থোড়াসা। তো E ইজিক্যাল টু mc² যে কনসেপ্টটা, সেইখানে বললো যে পরিমাণ ভর, এটা ডেল্টা এম দিলেও মন্দ হয় না, ডেল্টা এম মানে ভরের ত্রুটি, যে পরিমাণ ভর তোমার কম লাগছে না, ধরে নাও এটা হচ্ছে 10 কিলো, বাট ওরা ইন্ডিভিজুয়াল ছিল 6 কিলো, ফলে হওয়া তো উচিত ছিল ভাই 12 কিলো, কিন্তু 12 কিলো এলো না, এলো 10 কিলো। তো এইখানে যে 2 কিলোর ওজনের ফারাক হলো বা ভরের ফারাক হলো, এই ভরটা তৈরি হবে বা কনভার্ট হয়ে যাবে, রূপান্তরিত হবে এনার্জিতে। এই ভরটায় মাস কনভার্ট হয়ে যাবে, যে পরিমাণ মাসের তুমি ফারাক পাচ্ছ, এটা কনভার্ট হয়ে যাবে এনার্জিতে, সেইটাই কিন্তু আইনস্টাইন বললেন। আচ্ছা কত মাস আছে তোমার কাছে, তুমি এখানে মাসের মান বসিয়ে দিলে, এবং সি মানে হচ্ছে আলোর বেগ বলাটা একটু ভুল হবে হয়তো, শূন্য স্থানে আলোর বেগ যেটা কনস্ট্যান্ট, যে কোনো মাধ্যমে আলোর বেগটা আলাদা ব্যাপার, সেটা ভ্যারি করতে পারে, সেটা মাধ্যমের উপরে নির্ভরশীল, কিন্তু শূন্য স্থানে আলোর বেগ এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু ধ্রুবক, এবং যার মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আই হোপ জিনিসটা বোঝা গেল। এখান থেকে তোমরা চাইলে ক্যালকুলেশন করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এটা অনেক হাই রেঞ্জের ফিগার বললাম, 12 কিলো কোনো দিন কি আর ওজন হয় নিউক্লিয়াসে, তা হতে পারে না, কিন্তু আমি জাস্ট একটা তোমাদেরকে এখান থেকে একটা প্রিলিমিনারি ধারণা দিলাম যে ভরের ত্রুটির গল্পটা গেল কোথায়, বা ভর যে গেল সেটা তাহলে মানে কি হলো, তার অস্তিত্ব কি হলো, তারপর ভর তো না হয় কিছু পরিমাণ কমলো, সেই ভরটা গেল কোথায় তাহলে শেষমেশ। আশা করছি জিনিসটা বোঝা গেছে। এরপর একটা আমি এক্সাম্পল নিই, তাহলে তোমাদের জিনিসটা ভালোভাবে মাথায় ঢুকবে। ধরি একটা নিউক্লিয়াস ধরতে হবে আমাদের প্রথমে। ধরি একটি নিউক্লিয়াসের পারমাণবিক ক্রমাঙ্ক যেটাকে বলা হয় পরমাণু সংখ্যা, সেটা হচ্ছে জেড, এবং এর ভর সংখ্যা মানে বোঝো তো, ভর সংখ্যা মানে হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন, সেটা হচ্ছে এ। আচ্ছা তাহলে এখানে প্রোটন কটা আছে? প্রোটন আছে জেড পরিমাণ। নিউট্রন কতগুলো আছে? এ মাইনাস পি মানে হচ্ছে এ মাইনাস জেড। আচ্ছা তাহলে প্রোটন আছে জেড ডি এবং নিউট্রন আছে এ মাইনাস জেড ডি। এখন আমি যদি বলি আরেকটা জিনিস ধরতে হবে, এবং ধরি ওরা যখন সঙ্গবদ্ধ হয়ে গেল, নিউক্লিয়াসে কনভার্ট হয়ে গেল, তখন সেই নিউক্লিয়াসটার ভরও আমাকে ধরতে হবে। ধরি নিউক্লিয়াসের ভর এটা ধরতে হচ্ছে, নিউক্লিয়াসের ভর ক্যাপিটাল এম, আমি নিচে দিয়ে দিলাম জেড, ওপরে দিয়ে দিলাম এ। কেন? এমন একটা নিউক্লিয়াস যার পরমাণু ক্রমাঙ্ক জেড, এবং সেই নিউক্লিয়াসটার পরমাণু ক্রমাঙ্ক জেড, ভর সংখ্যা এ। এটা লেখার কৌশল, নিচে পরমাণু ক্রমাঙ্ক থাকবে, ওপরে ভর সংখ্যা থাকবে। আই হোপ তোমরা জানো জিনিসটা। তাহলে যদি আমি বলি, তাহলে নিউট্রন এবং প্রোটনের সঙ্গবদ্ধ, প্রোটনের বানানটাতে গোলমাল হচ্ছে, প্রোটনের, হ্যাঁ এবার ঠিক আছে, প্রোটনের সঙ্গবদ্ধ ভর সেটা কত হবে? নিউট্রন কটা আছে?
এ মাইনাস জেড, এ মাইনাস জেড, তাহলে এ মাইনাস জেড লিখলাম। এবং একটি প্রোটনের ভর দ্যাট ইজ এম এন, মাস অফ একটি নিউট্রনের ভর মাস অফ নিউট্রন এম এন, প্লাস প্রোটন আছে কটা, প্রোটন আছে জেড সংখ্যক, তাহলে জেড গুণিত প্রোটনের ভর কত, এমপি। এইখানে ব্র্যাকেটে লিখে দিতে হবে যে এমএনটা কি, এমএনটা হচ্ছে একটি নিউট্রনের ভর, একটি নিউট্রনের ভর, একটি নিউট্রনের ভর। এমপিটা কি জিনিস, এমপিটা হচ্ছে একটি প্রোটনের ভর, একটি প্রোটনের ভর, একটি প্রোটনের ভর। এই গেল ব্যাপার, একটি প্রোটনের ভর। এখন যদি বলি ভর ত্রুটি কত দাঁড়াবে, এখন যদি বলি ভর ত্রুটি কত দাঁড়াবে, ভর ত্রুটি হবে ইজিক্যাল টু ডেল্টা এম নিলাম, মানে ভরের পার্থক্য, ডেল্টা মানে পরিবর্তন বোঝায় আর কিছু না। তাহলে টোটাল যে ভরটা এটা সেখান থেকে নিউক্লিয়াসের যে ভরটা সেটা কম হবে, কি বলেছি, এম জেডটা কম এটার তুলনায়। ফলে আমাদের হবে এ মাইনাস জেড এম এন প্লাস জেড এমপি, এটা মাইনাস ক্যাপিটাল এম নিচে জেড ওপরে এ, এই গেল ভর ত্রুটির রাশিমালা, এই গেল ভর ত্রুটির রাশিমালা। এরপরে তোমরা চাইলে এখান থেকে তোমরা ওই হিলিয়ামের যে হিলিয়াম যে এক্সাম্পলটা, হিলিয়ামের যে উদাহরণটা, যেটা যে কোনো বইয়ে থাকে, চাইলে সেটা দেখতে পারো। হিলিয়ামের উদাহরণটা এখান থেকে চাইলে দেখতে পারো। ওকে, এটা তোমরা নোট ডাউন করতে পারো। বই থেকে যে কোনো হিলিয়ামের উদাহরণটা দেওয়া থাকেই, তো বইয়ের জিনিসটা একটা প্রোটনের ভর, নিউট্রনের ভর, হিলিয়ামের এ জেড, হিলিয়ামের নিউক্লিয়াসের ভর, এগুলো করে ক্যালকুলেশন করে বেকার সময় নষ্ট হবে। ঠিক, এটা আমি তোমাদের হোমওয়ার্কের মতো দিয়ে দিলাম যে হিলিয়ামের উদাহরণটা তোমরা একটু চোখ বুলিয়ে নিলে, আমি নিয়ে নিলাম আরবিটারি যে কোনো একটা। তোমাদের বই জেনারেলি হিলিয়াম থাকে, আরও অন্য বইয়ে অন্য কিছু পরমাণুর উদাহরণ থাকতে পারে, সেটা তোমরা অনায়াসে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। কথাটা বোঝা গেল? তাহলে এখানেই আমরা ছাড়লাম ভর ত্রুটি আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা যাব বন্ধন শক্তি। তাহলে একটা এনার্জি দ্বারা তো নিউট্রন এবং প্রোটনকে বেঁধে রাখা হয়েছে, সেই এনার্জিটাকে বলা হচ্ছে বন্ধন শক্তি। এবং সৌভাগ্যবশত কোন শক্তি দ্বারা বাঁধা হয়েছে তাদের, হ্যাঁ আমি জানি সেটা নিউক্লিয়ার এনার্জি, বাট আমি সেটা বলতে চাইছি না। আমি বলতে চাইছি এই যে ভর ত্রুটি, এই যে ওর মধ্যে ভরের ত্রুটি দেখতে পাওয়া গেল, ভরের ত্রুটি দেখতে পাওয়া গেল, এই ভরের ত্রুটি মানে মাসটা তো কম হলো না, কি হলো, মাসটা কমলো। তো এই মাসটা যে পরিমাণ এনার্জি সৃষ্টি করবে, সেই এনার্জিটাই এর মধ্যে কি হিসাবে কাজ করবে, বন্ধন শক্তি হিসাবে কাজ করবে। কি হিসাবে কাজ করবে, বন্ধন শক্তি হিসাবে কাজ করবে। বাইন্ডিং এনার্জি, বেঁধে রাখার যে শক্তি, বাইন্ডিং এনার্জি হিসাবে কাজ করবে। ওকে, তাহলে আমি ভরের ত্রুটি কত বলেছিলাম, আমি বলেছিলাম এ মাইনাস জেড এম এন প্লাস জেড এমপি মাইনাস ক্যাপিটাল এম, এই পরিমাণ ভরের ফারাক এসেছিল, নিচে জেড ওপরে এ। আচ্ছা, তার সাথে যদি আমি বাইন্ডিং এনার্জিকে ই দ্বারা ডিনোট করছি, এটা হলো আমাদের ডেল্টা এম, এই টোটাল জিনিসটা হলো ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার, বাইরে দিয়ে সি তার স্কোয়ার। জিনিসটা বুঝতে পারলে তাহলে যে পরিমাণ ভরের ফারাক হচ্ছে, ভরের যে পার্থক্যটা হচ্ছে, এটা কি জিনিসটা, ভরের পার্থক্য। সেই ভরের পার্থক্যের সাথে যদি তুমি আলোর যে গতিবেগ আছে, সেই আলোর গতিবেগের স্কোয়ার নিয়ে নাও, তাহলে তো বুঝতে পারবে যে এই পরিমাণ মাস এনার্জিতে কনভার্ট হলে কত এনার্জি পাবো না, মাসটা ইন্টু সি তার স্কোয়ার, মাস ইন্টু সি তার স্কোয়ার, এটা তো আইনস্টাইনের বিখ্যাত সূত্র। এই পরিমাণ এনার্জিটাই কিন্তু ওদেরকে বেঁধে রেখেছে, এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জায়গা। ওকে, বোঝা গেছে? এবার তুমি যদি ভর ত্রুটি বার করতে পারো, এটা আমি কি বার করলাম, বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি। এবার যদি তুমি ভর ত্রুটি বার করতে পারো, সেই ভর ত্রুটির সাথে, ভরের পার্থক্যের সাথে যদি তুমি আলোর গতিবেগ বা সি এর গুণ করে নাও, সি স্কোয়ারের গুণ করে নাও, তাহলেই তুমি ডেডিকেটেড এনার্জিটা পেয়ে যাবে, গল্প শেষ। এই পরিমাণ এনার্জিই থাকছে ওদেরকে বেঁধে রাখার জন্য। এই গেল দুটো সাব টপিক কমপ্লিট, বোঝা গেছে? আই হোপ বোঝা গেছে।
তোমরা হিলিয়ামের যদি পার্থক্যটা করো, হিলিয়ামের যে ভর ত্রুটির যেটা বললাম সেই ক্যালকুলেশনটা যদি করো, দেন যে ভর ত্রুটিটা পেলে সেটা যদি সি স্কোয়ার গুণ করে দাও ওর সাথে, তাহলে তোমরা কী পাবে? বাইন্ডিং এনার্জি পাবে। কার বাইন্ডিং এনার্জি? হিলিয়ামের বাইন্ডিং এনার্জি। আবার কার? বোঝা গেছে? বোঝা গেছে। চলো একটা নতুন কনসেপ্টের দিকে এগিয়ে যাচ্ছি। নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় সংযোজন। ঠিক, এইটা আমি সালটা একটু দেখে নিই, এটার যে সালটা আছে সালটা একটু দেখে নিই। 1939, আই হোপ যতদূর মনে পড়ছে, ইয়েস 1939 খ্রিস্টাব্দে, 1939 খ্রিস্টাব্দে দুজন বিজ্ঞানী, দুজনই জার্মান বিজ্ঞানী অটোহান এবং স্ট্রাসম্যান এই দুজন মিলে নিউক্লিয় সংযোজন ঘটনাটা ব্যাখ্যা করেন। তারা কি দেখলেন? চলো দেখা যাক। তারা কি দেখলেন বলো তো? তারা এটাই দেখলেন যে যদি ইউরেনিয়াম তো একটা তেজস্ক্রিয় মৌল, ইউরেনিয়াম 235 ডিভাইডেড বাই না, নিচে হচ্ছে 92। ওকে, ইউরেনিয়াম 235, নিচে হচ্ছে 92। একে যদি একটা কি করা হয়, যদি ইউরেনিয়ামকে নিউট্রন একটা কিন্তু ভারী পার্টিকেল, মাথায় রাখতে হবে, নিউট্রন দ্বারা আঘাত করা হয়, তখন কিন্তু গল্পটাতে একটা চেঞ্জ আসছে। আঘাত করা হয় তখন ইউরেনিয়াম 235-92 কনভার্ট হয়ে যায় ইউরেনিয়াম 236-92-তে কনভার্ট হয়ে যায়, যেটা বেসিক্যালি একটা উত্তেজিত অবস্থা বা এক্সাইটেড স্টেট। কথাটা বোঝা গেছে? এক্সাইটেড স্টেট। আচ্ছা, ভিডিও রেকর্ডেড হচ্ছে? হ্যাঁ হচ্ছে, অসুবিধা নেই। এটা একটা উত্তেজিত অবস্থা। সেই উত্তেজিত অবস্থা থেকে, কারণ কোনো মানুষই উত্তেজিত অবস্থায় থাকতে চায় না, সবাই কিন্তু নিজের গ্রাউন্ড পজিশন বা ভূমিস্তরে ফিরে আসবে, অর্থাৎ এরকম পজিশনে ফিরে আসতে চায়। তো এরকম পজিশন আর ফিরে আসা যায় না, কিন্তু কিছুটা সমভর বিশিষ্ট দুটি পরমাণুতে ডিভাইডেড হচ্ছে, দুটি পরমাণুর নিউক্লিয়াসে পরিণত হচ্ছে। তারা কারা? তারা একটা হবে ক্রিপ্টন, একটা হবে বেরিলিয়াম Ba, এবং তার সাথে একটা নয়, দুটো নয়, তিনটে নিউট্রনের মাস 1, চার্জ 0। ওপরে আমরা মাস লিখি, নিচে আমরা চার্জ লিখি। তাহলে ক্রিপ্টন, বেরিলিয়াম এবং তিনটে নিউট্রন এতে ডিস্ট্রিবিউটেড হচ্ছে, ভেঙে যাচ্ছে। ভাবতে পারছো? এই তিনটে নিউট্রন গিয়ে পরে এই ইউরেনিয়াম 235-92-কে আবার উত্তেজিত করবে, আবার এগুলো তৈরি হবে। এইভাবে কন্টিনিউয়াসলি কিন্তু ঘটতে থাকবে, যাকে আমরা বলে থাকি জেনারেলি চেন রিয়াকশন। এই ওয়ার্ডটা মনে রাখবে, চেন রিয়াকশন। এই গেল ব্যাপার। শৃঙ্খল বিক্রিয়া, বাংলায় বললে শৃঙ্খল বিক্রিয়া ঘটতেই থাকে শৃঙ্খল বিক্রিয়া, আর যেটা মেনলি কারণ হয়ে দাঁড়ায় পরমাণু বোমা তৈরির জন্য। যাই হোক, ইকুয়েশনটা আমরা একটু সেটা দেখি এবং লিখি, দুটোই করতে হবে, ঠিক আছে? এবং বিশাল পরিমাণে এনার্জিও সৃষ্টি করে। একটা পারমাণবিক বোমা সে যখন এক্সপ্লোড করে তখন কী লেভেলের এনার্জি তৈরি করতে পারে ভাবতে পারছো? কী লেভেলের মানব সম্পত্তির কীরকম ক্ষতি করতে পারে ভাবতেই পারছো। আশা করি এগুলো তোমাদের জানা। যে জাপানের হিরোশিমা নাগাসাকি, ফুকুশিমা তো হয়েছে, জাপানের হিরোশিমা নাগাসাকি, ফুকুশিমা, চেরনোবিল আমাদের যেটা চেরনোবিলে নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রবলেম হয়েছিল, মানে নিউক্লিয় বিক্রিয়াতে প্রবলেম হয়েছিল। কেউ পারমাণবিক বোমা দেয়নি, নিউক্লিয় বিক্রিয়ার প্রবলেম হয়েছিল। নিউক্লিয়ার রিঅ্যাক্টর যে মেশিনটা, সেই মেশিনে প্রবলেম হয়েছিল নিউক্লিয় বিক্রিয়া। সেটা কোথায়? চেরনোবিল। ওকে,
চেরনোবিল, ঠিক এইসব জায়গাতে কিন্তু হয়েছিল। যাই হোক, তারা জানে বা সেখানকার মানুষজন অবশ্যই সেটা টের পেয়েছে যে পারমাণবিক বোমার কী লেভেলের ক্ষতি। যাই হোক, আমরা ইকুয়েশনটাতে আসি। ইউরেনিয়াম 23592 তাকে আঘাত করলাম একটা নিউট্রন দ্বারা যার মাস 1 বা চার্জ নেই। সেটা আঘাত করলে সে কনভার্ট হচ্ছে ইউরেনিয়াম 92 বা 236। 92 এই পাশে লিখলেও চলে, ওই পাশে লিখলেও চলে, এবং সেটা কনভার্ট হবে ক্রিপ্টন, বেরিয়াম এবং 3টে নিউট্রনে 10 এবং তার সাথে হাইলি এনার্জি, শক্তি। ওকে, এবার ক্রিপ্টনের এইগুলো একটু বসিয়ে দিই। 9236 ক্রিপ্টনের 9236, আর এর হচ্ছে 141 আর নিচে 56। আচ্ছা, একভাবেই থাকুক 14156, একই রকম রাখলাম, ঠিক আছে, এরকমই থাক। 236 ইউরেনিয়াম আর 92 এরকম একটা ব্যাপার। 235 একই দিকেই থাক, দেখতে ভালো লাগবে, বাকি ভুল নয়, আগে বলে রাখছি ভুল নয়। ঠিক এই যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটাকে বলা হয় নিউক্লিয় সংযোজন। অর্থাৎ নিউক্লিয় সংযোজন তোমরা যদি ডেফিনেশন জানতে চাও, ডেফিনেশন অনায়াসে বইয়ে পেয়ে যাবে, সেটা অনায়াসে তোমরা নোট ডাউন করবে। ঠিক আমার যে ভিডিওটা, সেই ভিডিওটাই শেষ না। দেখো, তুমি যদি টেক্সট বুক না পড়ো, প্রত্যেকটা স্যার, প্রত্যেকটা ম্যাডাম কিন্তু এই কথাটাই বলবে তোমাদের, যদি টপ করতে চাও, যদি টপারদের ইন্টারভিউ দেখো বা টপারদের মতামত নাও, তারা কিন্তু প্রত্যেকে একটা না, দুটো না, 3টে 4টে টেক্সট বুক খুঁটিয়ে পড়েছে। আদারওয়াইজ এইগুলো তো জাস্ট নোটসের মতো আমার দেওয়া এবং বুঝিয়ে দেওয়া কোথাও একটা জিনিসটা, যে জিনিসটা কি, আলটিমেট নিউক্লিয় সংযোজন জিনিসটা কি, একটু ইন্টারেস্ট গ্রো করা। বাট বই বাবু তোমাকে পড়তেই হবে, ঠিক বোঝা গেছে? আচ্ছা, এরপর আমি যেটাতে যাচ্ছি, আমি হেডলাইন দিয়ে দিই। হ্যাঁ, এখানে ডেফিনেটলি মানব সম্পত্তির ভীষণ ক্ষতি হয়, সেগুলো তো বলার কোনো জায়গায় রাখে না, ভীষণ ক্ষতি হয়। এরপর আমি যাচ্ছি বিভাজন। তো আমি এটা কি সংযোজন লিখে ফেলেছি? নিউক্লিয় বিক্রিয়া, আমি কি এটা সংযোজন লিখে ফেলেছি? এটা দেখতে হবে, তাহলে আমার তো পার হয়ে গেল। এটা আমি বিভাজন লিখেছি, তো আমি এখন যেটা করাচ্ছি সেটা সংযোজন। ওকে, আশা করছি বিভাজনই তো লিখেছি। আচ্ছা, চলো, নিউক্লিয় সংযোজন এই জিনিসটা কি? সংযোজন মানে হচ্ছে কালেকশন। সংযোজন মানে বুঝতে পারছো, কালেকশন। অর্থাৎ দুই বা ততোধিক হালকা পরমাণু তারা যদি জয়েন্ট হয়ে একত্রিত হয়ে একটা ভারী পরমাণু সৃষ্টি করে, তাহলে সেই ঘটনাকে নিউক্লিয় সংযোজন বলবো। কথাটা বোঝা গেছে? যেমন আমি যদি বলি যে 4টা তোমার কাছে হাইড্রোজেনের পরমাণু আছে, 4টা হাইড্রোজেনের পরমাণু প্লাস 4টা, এই ইকুয়েশনটা একটু লিখে নিই প্রথমে, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। 4টা হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে একটা হিলিয়াম তৈরি করলো। হিলিয়াম হচ্ছে 4, হিলিয়ামের কত, এই 2 4, হ্যাঁ ঠিক আছে, প্লাস এইখানে পজিট্রন তৈরি করে। পজিট্রন হচ্ছে ইলেকট্রনের উল্টো। দেখো, ইলেকট্রনের কি হচ্ছে, ইলেকট্রনের নিচে লিখি আমরা কি, চার্জ, দ্যাট ইজ -1। ওপরে কি লিখি, মাস তো নেই, 0। এর যদি উল্টো নিই, মাস 0ই থাকলো বাট পজিটিভলি চার্জ, একে বলা হয় পজিট্রন। যেহেতু পজিটিভ চার্জ, তাই পজি আর ট্রন, ইলেকট্রনের ট্রন, এই দুটো মিলিয়ে হয় পজিট্রন। শব্দটা আমি কিন্তু আগের ভিডিওতে ইনক্লুড করেছিলাম, যদি ভালো করে মন দিয়ে শুনেছ। এখানে পজিট্রন তৈরি করে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ শডিফাজানের রুল অনুসারে এখানে 4 1 4, মাথায় 4 আছে, কিন্তু নিচেও 4 1 4, নিচে 2 আছে, ফলে আরও দুটো লাগবে। তাহলে দুটো পজিট্রন তৈরি করে যাদের মাস নেই। দুটো কি তৈরি করে, বা এই কণাটার নাম কি, পজিট্রন। আরেকটা কথা হয়, এটা হচ্ছে অ্যান্টিম্যাটার অপদার্থ অফ ইলেকট্রন। ইলেকট্রনের অপদার্থ মানে ইলেকট্রনের উল্টোটা। ইলেকট্রনকে ম্যাটার বলা হয়, ইলেকট্রনের একটা অ্যান্টিম্যাটার আছে, দ্যাট ইজ পজিট্রন। সব মানুষের মধ্যে যখন ভালো মন্দ 2 থাকে, ইলেকট্রনের সাইডটা, ইলেকট্রন হচ্ছে পজিটিভ সাইড, ইলেকট্রনই অ্যাকচুয়ালি নেগেটিভ সাইড। ইলেকট্রনের যে পজিটিভ সাইড আছে, যে মানুষটাকে এতদিন আমরা নেগেটিভ ভেবে এলাম, তার মধ্যেও তো কিছু ভালো থাকে, দ্যাট ইজ অ্যান্টিম্যাটার, দ্যাট ইজ পজিট্রন। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এটা দেখতে পাচ্ছ যে হাইড্রোজেনের পরমাণুগুলো সবচেয়ে হালকা পরমাণু কিন্তু হাইড্রোজেন, ভাবতেই পারছো, প্রথমেই থাকে পর্যায় সারণীর প্রথমে। সেটা 4টে যোগ হয়ে একটা হিলিয়াম পরমাণু তৈরি করছে, যে হচ্ছে ভারী, এবং দুটো পজিট্রন তৈরি করছে। দিস
ইজ নিউক্লিয় সংযোজন, যে পদ্ধতিতে নিউক্লিয়াসের যে পদ্ধতিতে বা নিউক্লিয় যে ঘটনাতে এক তো হবে না, 2 বা ততোধিক হালকা পরমাণু সংঘবদ্ধ হয়ে ভারী পরমাণুতে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে নিউক্লিয় সংযোজন বলে। কথাটা বোঝা গেছে? এবার একটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট কোশ্চেন পড়ে, হ্যাঁ এর সাথে এনার্জি থাকবে, এর সাথে কি থাকবে? এনার্জি থাকবে। এই এনার্জিটা লেখাটা হয়নি, এর সাথে অবশ্যই এনার্জি থাকবে, এনার্জি উৎপন্ন করবে। এনার্জি নিউক্লিয় সংযোজন হোক কিংবা নিউক্লিয় বিভাজন হোক, দুটোতেই এনার্জি কিন্তু সৃষ্টি করবে। আবার বলবো, আগেরটাতে যদি আমি নিউক্লিয় সংযোজন লিখে ফেলেছি, যদিও আমি এডিট করার টাইমে লিখে দেবো ওটা নিচে, সেটা বিভাজন হবে, সংযোজন হবে না। আচ্ছা, বোঝা গেছে? আচ্ছা, আর একটা জিনিস বলি, এই যে নিউক্লিয় সংযোজন কিন্তু বাবা আগে আবিষ্কার হয়েছে, ওটা 1939 বললাম তো, এটা কিন্তু হয়েছে 1938 খ্রিস্টাব্দে, 1938 খ্রিস্টাব্দে, ঠিক। নিউক্লিয় সংযোজন রিলেটেড কথাটা বলে দিই, এটা কিন্তু 1938 সালে আবিষ্কারও হয়েছে। কথাটা বোঝা গেছে? নিউক্লিয় বিভাজনের আগে সংযোজন আবিষ্কার হয়েছে। কিন্তু একটা কথাটা হলো এই নিউক্লিয় সংযোজন কোথায় ঘটে বলো তো? কোথায় ঘটে? প্র্যাকটিক্যাল লাইফে কোথায় ঘটে? এটা ঘটে নক্ষত্রদের অভ্যন্তরে ঘটে। যেমন সূর্য অভ্যন্তরে ঘটে। কারণ এখানে হাই এনার্জি এমিট হয়, হাই এনার্জি মেলে, অনেক পরিমাণ এনার্জি কিন্তু তুমি পাবে, ঠিক। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজনে হাই এনার্জি তো পাচ্ছি, এবং তার সাথে আরেকটা কথা, হাই এনার্জি প্রথমেই দিতে হয়, হাই এনার্জি বিক্রিয়ার পূর্বেই দিতে হয়, পূর্বেই প্রয়োজন পড়ে। এটা একটা অনেক বড় কথা, প্রয়োজন পড়ে। নাহলে তুমি একটা ভাবো প্রয়োজন পড়ে, দেখো তুমি নিজে একটা কনসেপচুয়াল জিনিসটা বোঝার চেষ্টা করো, কীরকম প্রয়োজন পড়ে, কীরকম না, ওই 4টে যে হাইড্রোজেন অ্যাটম আছে, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু আছে, তাদেরকে সংঘবদ্ধ করবে কে? কালেক্ট কে করবে বা একত্রিতভাবে রাখবেটাকে? কে রাখতে পারবে তাদেরকে একত্রিতভাবে? তুমি তো ভর ত্রুটিতে দেখলে, সেটা কিন্তু একটা এনার্জি পারে ওদেরকে আবদ্ধ করে রাখতে, তবে না হিলিয়ামের কণা তৈরি হবে, হিলিয়াম পার্টিকেল তৈরি হবে বা হিলিয়ামের পরমাণুটা তৈরি হবে। যদি না 4টা হাইড্রোজেন অ্যাটমকে একত্রিতই না করতে পারলাম, তাহলে কি করে হিলিয়ামের অ্যাটম তৈরি হবে? তাই না? অ্যাটম তৈরি করা পসিবল না। ফলে নিউক্লিয় সংযোজনের পূর্বে, এই লাইনটা মাথায় রাখবে, নিউক্লিয় সংযোজনের পূর্বে, আবিষ্কার হয়ে যাওয়ার পর নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয়। কেন? কারণ এই নিউক্লিয় বিভাজন থেকে আমরা কি পাবো? নিউক্লিয় বিভাজন থেকে হাই এনার্জি পাবো। দেখলেই তোমরা হাই এনার্জি পাবো। এই হাই এনার্জিটা কাজে লাগবে নিউক্লিয় সংযোজনে এই হাই এনার্জিটা কাজে লাগবে। ওই জন্য প্রশ্ন পড়ে, নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? না, নিউক্লিয় সংযোজনে প্রাপ্ত বা নিউক্লিয় সংযোজনে যে জিনিসটা আমাদের প্রয়োজন, কি প্রয়োজন? এনার্জি প্রয়োজন, হাই লেভেলের এনার্জি প্রয়োজন। সেই হাই লেভেলের এনার্জির সোর্স নিউক্লিয় বিভাজন থেকে পাওয়া যায়। সেই জন্য নিউক্লিয় সংযোজনের পর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয়। আর নিউক্লিয় সংযোজনে তাপ উৎপন্ন হয়, তাপ শক্তি বা তাপ উৎপন্ন হয়, বা উষ্ণতা উচ্চ থাকে। এই জিনিসটা মাথায় রাখবে, উষ্ণ থাকে। তার ফলেই না নক্ষত্রদের এত বেশি উষ্ণতা, তার ফলেই না সূর্যের এত বেশি উষ্ণতা। এই জিনিসগুলো, কতগুলো জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। আই হোপ এখান থেকে আর পড়ার মতো কিছু থাকে না। কথাটা বোঝা গেছে? যাই হোক, এই লেভেলের কিন্তু থাকে। পরমাণু নিউক্লিয়াস আমরা করলাম এখানেই শেষ। এই রিলেটেড আমাদের প্রশ্ন কিংবা টেস্ট পেপারের প্রশ্ন, সেগুলো তো ধীরে ধীরে পরবর্তীকালে আসবে। আগে আমাদের কাজ হচ্ছে দুর্গাপূজার আগে অনায়াসে খুব স্মুথলিভাবে চ্যাপ্টার এবং অ্যাকচুয়ালি সিলেবাস কমপ্লিট করা। যেমন ওইদিকে কেমিস্ট্রিতে তোমাদের চলছে এখন, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ ও রাসায়নিক বিক্রিয়াটা কমপ্লিট হয়ে গেছে, হয়ে গেছে। এবং তারপরে অ্যামোনিয়া ঢুকবে, হাইড্রোজেন সালফাইড ঢুকবে, হেবার পদ্ধতি, এই জিনিসগুলো চলবে, যেটা সোমনাথ স্যার করাচ্ছেন।
জীবন বিজ্ঞানও পাশাপাশি চলছে, তোমরা দেখছো বুঝছো, আই হোপ কোনো অসুবিধা হচ্ছে না, এতজন দেখছো, এত ভিউজ আসছে বলে আমরা ভীষণ খুশি যে জীবন বিজ্ঞানটা লঞ্চ করাটা আমাদের পক্ষে সার্থক। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের এই পার্টটা কমপ্লিট হয়ে গেল, এরপর আমরা কিন্তু পাশাপাশি দুটো জিনিস চলবে, মানে দুটো জিনিসই চলছে পাশাপাশি, সেটা হচ্ছে আমি এবার যাব ফার্স্ট চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা, যেটা তোমাদের এত বেশি ভাবনাগ্রস্ত করে দিয়েছিল। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরিবেশের জন্য ভাবনা একটা আলাদা টাইপের চ্যাপ্টার, একটু নোটস বেসড চ্যাপ্টার, সেটা নোটস টাইপেরই পড়ানোর চেষ্টা করব, জিনিসগুলো বলে দেব, বইয়ের থেকে ওই জিনিসগুলো তোমরা দাগ দেবে, পড়বে, কোনটা ইম্পর্ট্যান্ট সেটা বলে দেবো। যাই হোক, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও মানে পরিবেশের জন্য ভাবনা লেকচার নাম্বার 1, সেখানে আমরা বেসিক্যালি বায়ুমণ্ডলের স্তরগুলো নিয়ে আলোচনা করব ডিটেলসে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, পড়াশোনা করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট ফ্রম আওয়ার বিলাভড অ্যান্ড লিটল ফ্যামিলি টুইন ফিজিক্স। বাই।